পরপর 3বার কবুল বলেই তাজ্জব হয়ে গেল পিয়া। বাবার বাধ্য মেয়ের মতো বিয়েতে রাজি হয়ে এতক্ষণে সম্বিত ফিরে পেল সে। কাজীর মুখ নিঃসৃত আলহামদুলিল্লাহ শুনে স্তম্ভিত, হতবাক, কিং কর্তব্য বিমূঢ় সে। আশপাশের এত কোলাহল তার কর্ণ কুহর স্পর্শ করতে পারছে না, বোধগম্য হচ্ছে না কে কি বলছে। অনুভূতি শূন্য এক মানবী, মাথার ওপর ভনভন করে ঘুরছে একটা কথাই, সে বিবাহিত। অবিবাহিত নামক শব্দটা এখন তার অতীত। অবিবাহিত তকমাটা মাথার ওপর থেকে বিলীন হয়ে গেছে। সে বিয়ে নামক দৃঢ় বন্ধনে বাধা পড়েছে সে, বড্ড শক্ত সে অদৃশ্য বাঁধন। একটা অজানা পুরুষের সাথে তার নাম জড়িয়ে গিয়েছে সারা জীবনের জন্য। একদিনের ব্যবধানে বদলে গেল তার পরিচয়, তার ঠিকানা। হঠাৎ কারো স্পর্শে কেঁপে উঠল সে, মাথা উঁচিয়ে তাকায় সেদিকে। অক্ষিপটে ভাসল কোনো এক মাঝবয়সী নারীর মুখশ্রী। ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি। অসম্ভব সুন্দর হাসির অধিকারী নারীর দিকে চেয়ে রইল পলকহীন। মহিলাটির ঠোঁট নড়ছে, কিছু বলছেন তিনি, কিন্তু কি বলছেন? বোকার মতো চেয়ে রইল নাজিফা। সহসা সেই নারী ললাটে মমতাময়ী উষ্ম স্পর্শ দিতে হুঁশ ফিরে। আমি তোমার আরেকটা মা। কথাটার পরিপ্রেক্ষিতে কি জবাব দেওয়া যায় বুঝে উঠতে পারল না সে। বিমূঢ় চোখে চেয়ে রইল, হাঁসফাঁস করতে লাগলো। এতটুকু বোধগম্য হলো নারীটি তার শাশুড়ি। ছোট ছোট দুটো হাত পিয়ার পা ছুঁয়ে দিতে আটকে উঠে পা জোড়া গুটিয়ে নিল। দেখার জন্য একটু উকি দিতে দৃষ্টিগোচর হলো একটা চাঁদের টুকরো। ফোকলা দাঁতে কিটকিটি হাসছে সে চাঁদ। পিয়া অনুভব করলো আজকের দিনে সবচেয়ে সুন্দর মোহনীয় দৃশ্য এটা। মন জুড়িয়ে যাওয়ার মতো। তার ওষ্ঠযুগলো বিস্তীর্ণ হলো। অপটু হাতে বিছানার চাদর খামচে ধরে দুলছে সে। মিষ্টি, আমায় কিন্তু ভীষণ জ্বালাচ্ছ, এখন কিন্তু আমি রাগ করব। মিষ্টি শাসনে সে বিছানায় চেপে উপরে উঠে আসার চেষ্টা চালালো। ছোট্ট পা জোড়া বিছানা অবধি এলো না। পিয়া হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। অসাধ্য যেন সাধন করলো ছোট্ট মেয়েটা। আশকারা দিও না, তাহলে তোমায় জ্বালিয়ে মারবে। পুরো বাপের ফটোকপি। পিয়ার থেকে বয়সে 4 কি 5 বছরের বড় একজন বলে উঠল কথাটা। চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারল তার শাশুড়ির সাথে মেয়েটির চেহারার মিল আছে। ধরে নিল এটা তার ননদ কিংবা ননস হবে। কিছু না বলে মিষ্টির দিকে মনোযোগ দিল সে। অপরিচিত হয়েও কিভাবে লেপ্টে আছে বুকের সাথে, যেন কত বছরের চেনা। লম্বা ঘোমটা টেনে উল্টো দিকে মুখ করে বসে আছে পিয়া। পিছনে এক পুরুষের উপস্থিতি ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে তার কায়া। বুক ধুরু ধুরু করছে। চোখারও ত্রপায় নাক কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে। অন্তঃস্থলে নাম না জানা এক অনুভূতির আনাগোনা। আপনার বরকে একবার দেখবেন না? অতর্কিত প্রশ্নে চমৎকৃত হলো পিয়া। ধুকপুকানোর নিনাদ ক্রমান্বয়ে বাড়ছে। জিহবায় কথাগুলো জড়িয়ে যাচ্ছে। ডানে বামে মাথা ঝাঁকায় সে। সঙ্গে সঙ্গে পুনরায় প্রশ্ন শুনতে পেল, কেন? বর পছন্দ হয়নি বুঝি? জিহবা দিয়ে ওষ্ঠযুগল ভিজিয়ে নিল সে। কম্পমান গলায় মৃদু শব্দে বলল, দেখতে খারাপ হলেও সে আমার বর, ভালো হলেও সে আমার বর। তবে দেখবেন না কেন? জবাব দিল না সে। নিরুত্তর নিসার হয়ে বসে রইল। আপনি জানেন না, সঙ্গীর দিকে প্রেম নিয়ে তাকালেও সওয়াব হয়। কথাটা তেমন একটা প্রভাব ফেলল না পিয়ার ওপর। মন্থর নিষ্ক্রিয় রইল। হাত কসলাচ্ছে সে। দেখি এদিকে একটু ফিরুন তো। আপনার তো সওয়াব লাগবে না, কিন্তু আমার লাগবে। আমি আমার বিবিজানকে দেখে সওয়াবের পাল্লা একটু ভারী করি। ভীষণ অপ্রস্তুত হলো পিয়া। বাক্যটায় অশ্লীলতা লেশমাত্র নেই। তারপরও তার মনে হলো লোকটা ঠোঁট কাটা, লাগামহীন, মুখে কিছু আটকায় না। লজ্জায় আড়ষ্ট হয়ে গুটিয়ে নিল নিজেকে। দেয়াল ঘেঁষল। আপনাকে এদিকে ফিরতে বলেছি, আর আপনি তো দেখছি দেয়াল ভেদ করে পাশের রুমে চলে যাচ্ছেন। লজ্জারা ভিড় জমালো পিয়ার চোখে মুখে। লাল হলো নাকের ডগা। উপলব্ধি করলো পুরুষটি তার নিকটে আসছে। এক পা তাদের মধ্যকার দূরত্ব কমছে।
বাড়ছে সান্নিধ্য। পিয়ার নিঃশ্বাসের গতি বাড়ছে। মৃগী রোগীর ন্যায় হাত পা কাঁপতে শুরু করলো। তার হাতটা পুরুষালী হাতের ছোঁয়া পেতে বরফের ন্যায় জমে গেল একেবারে। নিঃশ্বাস আটকে এলো নাসিকায়। নতুন এক অনুভূতির আগমন ঘটেছে কায়া জুড়ে। তর্জনীতে আংটি পরিয়ে দিচ্ছে মানুষটা। নিষ্প্রভ বিহবল চোখে এলোমেলো নেত্রপাত করল। অপ্রস্তুত হাত টান দিতে মানুষটা ঘোর লাগা কণ্ঠে বলল, নড়বেন না প্লিজ। মানুষটার গরম নিঃশ্বাসে জড়বস্তুর ন্যায় অনর নিশ্চল বসে রইল নাজিফা। নিঃশ্বাসও নিচ্ছে না। পিয়ার মুখোমুখি বসে ঘুমটার আড়াল হতে মুখটা হাতের আঁচলে নিল। পিয়া এক পলক তাকিয়ে দৃষ্টি নত করে তৎক্ষণাৎ। অস্বস্তিতে অবস্থা নাজেহাল। একটা পুরুষের এত কাছাকাছি সে কখনো যায়নি। তাকান আমার দিকে। পিয়া শুনল না কথা, তাকালো না তার দিকে। তীর তীর করে কাঁপছে কণ্ঠনালী আর ওষ্ঠজোড়া। জড়সড় হয়ে মিইয়ে গেল আরো একটু। অনুভব করলো তার বড্ড তৃষ্ণা পেয়েছে। পানির অভাবে গলা শুকিয়ে কাঠ। এক ফোঁটা পানি না পেলে সে এখনই মারা যাবে। প্রাণ পাখি এখনই উড়াল দিবে খোলা অন্তরিক্ষে। দৈবাত ললাটে মোহময় স্পর্শ পেয়ে কম্পিত হলো সর্বাঙ্গ। গা হাত পা ছেড়ে দিল তার। শির দ্বারা বেয়ে প্রবাহিত হলো তরল স্রোত। অজানা অনুভূতিতে শিহরিত হলো গা। চকিত ভীত সন্ত্রস্ত চোখ জোড়া আবদ্ধ হলো মানুষটা চঞ্চল চোখে। সুদীপ্ত হাসল পাশের মানুষটা। এগুলো তানবীরের নামে সিলমোহর। আপনি যতবার আপনার আঙুলের দিকে তাকাবেন ততবার আপনার হাত আপনার কপাল ছুবে। আপনি অনুভব করবেন আপনার স্বামীর প্রেমময় প্রথম স্পর্শ। পিয়া মনে মনে বার কয়েক নামটা আওড়ালো। তানভীর। এই তানভীর নামক মানুষটার অর্ধাঙ্গী সে। আপনাকে নিজের করে এখানে রেখে গেলাম। আমি আবার আসব বর বেশে। আপনাকে সাদামাটা না রানীর মতো সাজিয়ে নিয়ে যাব আমার ছোট্ট সাম্রাজ্যে। বিছানা থেকে নেমে দাঁড়ায় তানভীর। পিয়া এখনো ঘোরের মধ্যে আছে। কয়েক সেকেন্ডের মাঝে যেন সব হয়ে গেল। অক্ষি বিভ্রম এখনো কাটছে না। বিছানার ওপর বসা হতবিহবল কিং কর্তব্য বিমূঢ় রমণীকে দেখে হাসল তানভীর। দরজার কাছে গিয়ে আবারও পিয়াকে ডাকলো তানভীর। শুনুন। আকস্মিক ডাকে ভরকে গেল পিয়া। ঘাড় কাত করে চাইল। আমার রাজ মহিয়সীকে আপনার আমানতে রেখে গেলাম। তার একটু যত্ন নিবেন, ঠিক আছে? পিয়াও বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। পরক্ষণে নিজের বোকামি আর অকিঞ্চতা বুঝতে পেরে হতবুদ্ধি হয়ে গেল সে। জিভে কামড় দিয়ে তড়িঘড়ি করে দৃষ্টি ফিরিয়ে নিল। পিয়ার এহেন কাণ্ড দেখে ফিক করে হেসে ফেলল তানভীর। নাজিফাকে অপ্রস্তুত করতে পেরে যেন মজা পেল। হাসির নিনাদে পিয়ার লজ্জার মাত্রা আরো একটু বেড়ে গেল। নিজের ছোট্ট আলমারি থেকে এক এক করে সবগুলো কাপড় ভাঁজ করে ট্রলিতে নিল পিয়া। ট্রলি নিয়ে বসার ঘরে পা রাখতেই পেপার থেকে মুখ সরিয়ে বেলাল শেখ প্রশ্ন করলেন, সাত সকালে এত বড় ট্রলি নিয়ে কোথায় যাও? পিয়া মুখ কালো করে ব্যস্ত ভঙ্গিতে জবাব দিল, মাথার ওপর বোঝা হয়ে গিয়েছিলাম বলেই তো। মিথ্যা অসুস্থতার কথা বলে এনে অপরিচিত লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছ। মিড টার্ম শেষ হলে এত বড় ট্রলি নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে উঠব। তোমার বাড়িতে আর আসবো না। তোর বাপের সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন তিনিও আমার অপরিচিতই ছিল। আমি কি সংসার করিনি? তোদের দুই ভাই বোনকে জন্ম দেইনি? ফুস করে নিঃশ্বাস ছাড়ল পিয়া। ওটা 90 দশকের ঘটনা। এখন যুগ পাল্টেছে। বিয়ে হয়েছে, এখন আস্তে আস্তে চিনে যাবি। তাই বলে দরে বেঁধে একটা বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিবে? এখন আমি হলে গিয়ে বান্ধবীদের কি বলবো? আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত মহিলা। আমার বর দেখতে বুড়ো। বুড়ো শব্দটা শুনে বিস্ময়ে চোয়াল ঝুলে গেল শিরিন আহমেদ আর বেলাল শেখের। দীর্ঘশ্বাস ফেলেন দুজনই। বলতে ইচ্ছে না হলে বলো না। অনুষ্ঠান যখন হবে তখন সবাইকে জানিও। কেন বলবো না কেন? আমি চিৎকার করে বলবো আমি বিবাহিত, আর সবাইকে বলবো। ওই অপরিচিত লোককে ট্রিট দেওয়ার জন্য পাগল করে ফেলে। আচ্ছা সবাইকেই বলো, কেউ নিষেধ করেনি বলতে। এখন খেয়ে তারপর বাসা থেকে বেরোবে।
শিরিন, টেবিলে নাস্তা দাও। খাবো না, তোমার টাকায় কেনা খাবার। তোমার টাকায় খাই বলেই তো বিয়ে দিয়ে আমাকে পর করে দিয়েছো। তাহলে জামা কাপড়ও রেখে যাও, সেগুলো আমার টাকায় কেনা। পিয়ার কপালে ভাঁজ ফেলে বলে, তো বলে হনহনিয়ে বেরিয়ে গেল। 5 মিনিটও গেল না, এর আগেই পিয়া এক হাতে ট্রলি আর অন্য হাতে নাক মুছতে মুছতে ভেতরে ঢুকলো। কান্নার ফ্যাস ফ্যাস শব্দে সামনে চাইলেন বেলাল শেখ। মেয়েকে কাঁদতে দেখে বুকটা ছ্যাদ করে উঠল ওনার। পেপার ফেলে ব্যতিব্যস্ত হাতে মেয়েকে বুকে আগলে নিলেন তিনি। এক একটা হেসকি বুকে গিয়ে বিচ্ছে খুব সূক্ষ্মভাবে। বড্ড অপরাধ বোধ হচ্ছে। মাথার ওপর ঘুরপাক খেতে লাগলো একটা কথাই, বিয়েটা দিয়ে কোনো ভুল করে ফেললেন না তো? বেলাল শেখ দিশেহারা হয়ে পড়লেন। মেয়েকে কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারলেন না। নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে এখন। মন বলছে ভুল করে ফেলেছেন। এভাবে কোনো কিছু না জানিয়ে বিয়ে দেওয়া ওনার মোটেও উচিত হয়নি। কিন্তু বাবা হিসেবে তিনিও তো নিরুপায় ছিলেন। এমন ভালো ছেলে কোনো বাবাই বা হাতছাড়া করতে চায়? বিয়ের পরও পড়াশোনার সুযোগ দিবেন তারা। পড়াশোনা শেষ হলে বড় করে রিসিপশন করে পিয়াকে তাদের বাড়ি নিয়ে যাবে। সবকিছু বিবেচনা করে যে তিনি আর নিষেধ করতে পারেননি। কিন্তু মেয়ের কান্না দেখো ভেতরটা পুড়ছে। অপরাধ বোধ কুরে কুরে খাচ্ছে। তিনি সস্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইলেন, বাবা বড্ড অন্যায় করে ফেলেছি তাই না? মাফ করে দে আমাকে। আসলে আমি বাবা তো ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করতে চাইনি। পিয়ারও শক্ত করে তার বাবার কলার আঁকড়ে ধরে। ক্রমান্বয়ে বাড়ে কান্নার মাত্রা। হেসকি উঠে যায় তার। ভাঙা গলায় থেমে থেমে বলে, বোঝা হয়ে গিয়েছিলাম বুঝি, যার জন্য বলা ক ছাড়া এভাবেই বিয়ে দিয়ে দিলে। পিয়ার মাথা তুলে পরম মমতায় চুম্বু এঁকে দিলেন ললাটের ঠিক মধ্যিখানে। কাতর স্বরে বললেন, সন্তান বাবা মায়ের কাছে কখনো বোঝা হয় না মা। নিয়ম অনুযায়ী তাকে পরের ঘরে যেতে হয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও সব বাবা তাদের মেয়েকে বিদায় দিতে হয়। তারা এটাও চায় কোনো ভালো ছেলে যেন তার মেয়ের জীবনসঙ্গী হয়ে আসে। আমি সে ভালো ছেলেটার সন্ধান পেয়েছি মা। তাই আর পিয়ার কান্নার গতি কমেছে, থেকে থেকে দিচ্ছে হেসকি। আমি তোমার সব সিদ্ধান্তকে সম্মান করি বাবা। আমি জানি তুমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করবে। তবে এই মিথ্যে বলাটা কি বেশি জরুরি ছিল? সেদিন আমি 6টায় বাসা থেকে বের হয়েছি। ক্লাস, অ্যাসাইনমেন্ট, টিউশন শেষ করে ফিরেছি 4টার পরে। সারাটা দিন আমার পেটে দানা পানি কিছু পড়েনি। মাত্রই খেতে বসেছি, প্রথম লোকমাটাও মুখে তুলতে পারিনি। এর আগে বাসা থেকে ফোন, তোমার অবস্থা ভালো না। আমার উপর দিয়ে যে কি গেছে কেবল আমি জানি। বারবার দোয়া করেছি তোমার যেন কিছু না হয়। বেলাল শেখ মলিন হাসেন, আলতো করে হাত রাখেন পিয়ার মাথায়। এমন ভুল আর হবে না মা। পিয়া চোখের পানি মুছে তীক্ষ্ণ নজরে তার বাবার দিকে চাইল। সন্দিহান গলায় প্রশ্ন করল, এমন ভুল আর হবে না মানে? আবার আমাকে বিয়ে দিবে নাকি? শব্দ চোখে হেসে উঠলেন বেলাল শেখ। কিছু একটা বলতে যাবেন, এর আগেই পিয়ার মুখের সামনে খাবার তুলে ধরেন শিরিন আহমেদ। এসব আলোচনা বন্ধ। কাল রাতেও কিছু খাসনি, খেয়ে নে, নয়তো অসুস্থ হয়ে যাবি। পিয়া তীক্ষ্ণ চোখে তার মায়ের দিকে তাকালো। নিরেট গলায় বলল, আদর দেখিয়ে এখন মন গলাতে এসেছ? আমার মন এত সহজে গলবে না। নৈশব্দে হাসেন তিনি। লোকমাটা আরো একটু মুখের কাছে নিয়ে গেলেন। নিঝুম শান্ত স্বরে বললেন, তুই যা মনে করিস, এখন খেয়ে নে। খাবার দেখে রাতের খিদে মাথাচাড়া দিয়ে উঠে পিয়ার। বিলম্ব করে না সে, দ্রুতই মুখে পুরে নিল খাবার। মুখে নিয়ে চিবাতে চিবাতে বলে, এটাই শেষবার। এরপর এমন করলে আর আসবো না। এখন আমার নতুন ঠিকানা হয়েছে, ব্যাগপত্র নিয়ে সোজা ওখানে চলে যাব। তুই কেন বিশ্বাস করছিস না আমার সত্যি বিয়ে হয়ে গেছে? ঘন্টাখানিক ধরে তানিয়াকে একটা কথাই বলে যাচ্ছে পিয়া, কিন্তু তানিয়া বিশ্বাস করার বদলে বিরক্ত হচ্ছে বেশি। কপালে পড়ে থাকা ভাঁজই তার প্রমাণ দিচ্ছে।
এক কথা বারবার সহ্য করতে না পেরে দাঁত কিরমির করে বলল, তোর এই ঘ্যান জ্ঞান বন্ধ করবি পিয়া। কত পড়া জমেছে সেই খেয়াল তোর আছে? বাড়ি থেকে এসেছিস, আগে একটু রেস্ট নে, তারপর পড়তে বস। পিয়া কোমরে হাত রেখে বলে, আরে গতকাল আমার বিয়ে হয়ে গেছে, এটা বিশ্বাস করলে কি তোর জাত যাবে? বোঝা আমাকে। হাতে থাকা বইটা বন্ধ করে তানিয়া আগুন ঝরা চোখে তাকালো পিয়ার দিকে। তোরই বা এত কিসের মাথা ব্যথা আমাকে বিশ্বাস করানোর যে তোর বিয়ে হয়ে গেছে? এটা আগে বোঝা আমাকে। তানিয়ার হাতটা ধরে পিয়া পুনরায় বলল, কারণটা হলো যে পুরুষ আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তোরা দল বেঁধে সেই পুরুষের পকেট খালি কর, স্বাদ মিটিয়ে দিয়ে বিয়ে করার। সহসায় তার নজরে এলো আঙুলে থাকা আংটিটার দিকে। তৎক্ষণাৎ তানিয়াকে দেখায় সে, এই দেখ, বিয়ের পরে অসভ্য লোক এটা আমায় পরিয়ে দিয়েছে। তানিয়া আংটিটা উল্টে পাল্টে দেখল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। এমন হাজারটা রিং জুয়েলার্সের দোকান থেকে অনায়াসে কিনা যায়। এখন সামনের থেকে সর, না হয় তোর মাথা ফাটিয়ে দিব। বোঝাতে ব্যর্থ হয়ে তপ্ত শ্বাস ফেলে পিয়া। আচমকা তার মনে পড়ে কপালে চুমু দেওয়ার কথা। পিয়ার হাত সোজা চলে গেল কপালে। প্রগাঢ় ত্রপায় মিয়ে গেল সে। সরব অধর কোণে প্রস্ফুটিত হয় লাজুক হাসি। মন মাঝে শিহরিত হয় সে অনুভূতি। তানিয়াকে বলতে যায় চুমু দেওয়ার কথা, পরক্ষণে অদৃশ্য হাতে নিজের লাগাম টেনে ধরে সে। এসব লজ্জার কথা, কারো কাছে প্রকাশ করার মতো না। পিয়াকে এমন লজ্জা পেতে দেখে ভ্রুকুঞ্চিত হয় তানিয়ার। চাহনি হয় তীক্ষ্ণ। এমন পাগলের মতো করছিস কেন? অন্যমনস্ক থাকায় তানিয়ার কথায় ভীষণ চমকালো পিয়া। তড়িগড়ি করে নিজেকে সামলে নিল সে। ভুলেও ওসব চুমুটুমুর কথা ওকে বলা যাবে না। তানিয়া বিরক্তিতে চ উচ্চারণ করে, করজোর করে বলে, বিশ্বাস কর বোন, আমার ভুল হয়েছে। এত বড় লাগেজ দেখে জিজ্ঞেস করা যে কেন নিয়ে আসছিস। না জিজ্ঞেস করতাম আর না পাগলের প্রলাপ শুনতে হতো। তানিয়ার কথা শুনে মুখ ভেঙচি দেয় সে। আঙুল উঁচিয়ে বলল, খবরদার, পরে আমায় কথা শুনিয়েছিস তো সোজা মেরে পুঁতে ফেলবো। তুই যাবি এখান থেকে? ফুস করে নিঃশ্বাস ছাড়ল পিয়া। বিছানার উপর ফেলে রাখা মোবাইল নিয়ে চলে গেল রুমের সাথে লাগোয়া বারান্দায়। বিকেলের একদলা স্নিগ্ধ বাতাস গা ছুঁয়ে দিল তার। শিরশিরিয়ে উঠে শরীর। পরম আবেশে চোখ বন্ধ করে ফেলল সে। চোখ মেলে তাকালো। গিয়ে দাঁড়ালো গ্রিল ঘেঁষে। সাই সাই করে বাস, মোটরসাইকেল, রিক্সা যাচ্ছে। বারান্দা থেকে স্পষ্টই দেখা যাচ্ছে সব। তানিয়া গ্রামের মেয়ে, পিয়া শহরের মেয়ে হলেও বাসা থেকে ভার্সিটি অনেক দূর। যাতায়াত করতে করতে ক্লাস আবার শেষ। সেজন্য সাবলেটে বাড়া থাকে দুজন। মেস কিংবা হলের রান্না তাদের কারোরই মুখে রুচে না। সেজন্য সাবলেটে নিজেদের মতো থাকে দুজন। মিলেমিশে দুজনেই রান্না করে। ভাবনার মাঝে মোবাইল বেজে উঠল তার। স্ক্রিনে ভাসমান আননোন নাম্বার। পিয়া ধরবে না করেও শেষে রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম, ফ্রি আছো? পিয়া চিনল না কণ্ঠস্বর। তুমি করে কথা বলায় কপালে ভাঁজ পড়ে তার। সন্দিহান গলায় জানতে চায়, জি, কে বলছেন? আমি তানভীর ভাইয়ার বোন আফরিন। তানভীর নামটা শুনে ধক করে ওঠে বুকে। মোবাইল হাত থেকে পড়ে যেতে নিলে তাড়াতাড়ি সেটা আঁকড়ে ধরে পিয়া। তোতলাতে তোতলাতে বলে, জি বলুন। পিয়াকে তোতলাতে শুনে শব্দহীন হাসে আফরিন। মেয়েটা যে অপ্রস্তুত হয়ে পড়েছে বেশ বুঝতে পারছে সে। আঙ্কেলকে কল করেছিলাম, বলল তুমি নাকি ফিরে এসেছো। আমার জন্য অবশ্য সুবিধাই হয়েছে, তোমার ভার্সিটির পথে আমার বাসা। আসলে হয়েছে কি, বিয়েটা তো হঠাৎ করে হয়ে গেল, যদিও পরে রিসেপশন হবে। তারপরও মিষ্টির বাবা টাকা দিল তোমায় কিছু কিনে দেওয়ার জন্য। বের হতে পারবে একটু? পিয়া বাইরে তাকালো। পরন্ত বিকেল এখন, রোদের তাপ কমে এসেছে। যাবে কি যাবে না চিন্তায় পড়ে গেল সে। আইঢাই শুরু করে। পিয়ার উত্তর না পেয়ে আফরিন পুনরায় বলল, একটু এসো না প্লিজ, আজকে আমি ফ্রি আছি, কাল থেকে আবার ব্যস্ত হয়ে পড়ব। এরপর সময় বের করতে কষ্ট হবে আমার।
পিয়া কিছুক্ষণ ভাবলো, কিছু একটা ভেবে চট করে জিজ্ঞেস করলো, আপনি একাই আসবেন তো? আমি একাই আসবো, শুধু সাথে মিষ্টি থাকবে। মিষ্টির নাম নেওয়াতে আপনা আপনি পিয়ার ঠোঁটের কোণে প্রস্ফুটিত হয় এক চিলতে হাসি। উৎফুল্ল স্বরে বলে, আপনি কোথায় থাকবেন টেক্সট করে রাখুন, আমি রেডি হয়ে এক্ষুনি বের হচ্ছি। রুমে এসে চটপট করে তৈরি হয়ে গেল সে। তাকে এত জলদি তৈরি হতে দেখে তানিয়া অদ্ভুত চোখে চেয়ে রইল। পিয়ার মতিগতি ঠিক ঠাওর করতে না পেরে সন্দিহান গলায় জানতে চাইল, কোথায় যাচ্ছিস তুই? পিয়া চোখে কাজল দিতে দিতে জবাব দেয়, আমার ননদ না ননদ জানি না, কল করলো, বলল মিট করার জন্য। তানিয়া রাগী চোখে তাকায় ওর দিকে, দাঁত কিরমির করে বলে, আবারও শুরু করলি? পিয়া আর কিছু বলে না, নিজের মতো রেডি হয়ে বেরিয়ে গেল। মিনিট 30 হয়, রেস্টুরেন্টে বসে আছে পিয়া আর আফরিন। মিষ্টি পিয়ার কোলে বসে তার চোখ মুখ হাতড়ে চলেছে। কখনো পিয়ার গালে হাত দিয়ে পলকহীন তাকিয়ে থাকছে, আবার বুকের সাথে মিশে যাচ্ছে। ব্যাপারটা বেশ এনজয় করছে সে। আর চোখে বার কয়েক আফরিনের দিকে চাইল সে। খিদের কথা বলে টেনে টুনে এখানে নিয়ে এসেছে, অথচ আধ ঘন্টা হয়ে গেল কিছু অর্ডার করেনি। এক মনে মোবাইল চেপেই চলেছে। সহসায় তাদের টেবিল বরাবর ফর্মাল ড্রেস আপে কোনো পুরুষ এসে দাঁড়ায়। পা থেকে চোখ তুলে পিয়া মুখ অব্দি যেতে পারল না। এর আগেই সে পুরুষের গলা স্বর শুনে কেঁপে উঠল তার পুরো শরীর। সরি, এতক্ষণ আমার জন্য অপেক্ষা করার জন্য। হিমশীতল হয়ে এলো পিয়ার হাত পা, আঙুলগুলো কাঁপতে লাগলো ক্ষীণ। এই কণ্ঠস্বর তাকে ঘায়েল করে, লজ্জায় মুড়িয়ে দেয়। এই কণ্ঠস্বরের মালিক আচানক এসে তাকে নিজের করে নিয়েছে, ওলট পালট করে দিয়েছে তাকে। ভয়ে ফাঁকা ডোক গিলে সে। এইবারে হাত থেকে মোবাইল রাখলো আফরিন। কপট রাগ দেখিয়ে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো ভাইয়া। তানভীর ধপ করে পিয়ার পাশে বসে পড়ল। আলতো স্পর্শ লাগে দুজনের। এইবারে যেন পিয়ার দুনিয়ায় নেই, ধকধক করে বুক কাঁপছে। হৃৎপিণ্ড লাফানোর গতি বেড়েছে। গা হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। এখান থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে তার। ঢাকা শহরে জ্যামের কথা তো জানিসই, নতুন করে কি বলবো? হয়েছে, অজুহাত দেখানো বন্ধ করো। মেয়েটা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। পিয়া যেন আকাশ থেকে পড়ল, বোকা বনে গেল জায়গায়। চোখ বড় বড় করে চাইল আফরিনের দিকে। তানভীর পিয়ার দিকে মুখ করে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, তাই নাকি ম্যাম? পুনরায় তানভীরের স্বর শুনে লজ্জায় সিটিয়ে গেল পিয়া। তানভীরের চোখে চোখ রাখা সাহস হলো না। আফরিন পিয়ার কোল থেকে মিষ্টিকে নিয়ে নিল। পিয়াকে উদ্দেশ্য করে বলল, এনজয় ইউর টাইম, আমি আসি তাহলে। আফরিনের চলে যাওয়ার কথা শুনে আটকে উঠল পিয়া। একাই মানুষটার সাথে থাকতে হবে ভেবে গলা শুকিয়ে এলো তার। মাথা ঘুরতে লাগলো। থাক আমাদের সাথে। আফরিন ক্ষণকাল তানভীরের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ফিক করে হেসে দেয়। সব জায়গায় সবার থাকা মানায় না, কিছু কিছু সময় নিজেদের একান্ত ব্যক্তিগত। তৃতীয় ব্যক্তি বেমানান সেখানে বলেই বিদায় নিয়ে পা বাড়ায় রেস্টুরেন্ট থেকে বের হওয়ার জন্য। আফরিনের চলে যাওয়া দেখে পিয়া মনে প্রাণে তাকে আটকাতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। ততক্ষণে সে বুঝে গেছে দুই ভাই বোন তাকে প্ল্যান করে নিয়ে এসেছে। আফরিন চলে গেছে মিনিট 5 হবে। লজ্জায় একদম সিটিয়ে গেছে পিয়া। দেয়াল ঘেঁষে বসলো সে। দুজনের মাঝে সৃষ্টি হয় দূরত্ব। পিয়াকে এমন লজ্জা পেতে দেখে হাসে তানভীর। দুজনের মধ্যকার দূরত্ব মিটিয়ে নিল তৎক্ষণাৎ। স্পর্শ লাগে বাহুতে বাহুতে। পিয়ার হাত তীর করে কাঁপতে থাকে। তানভীর আংটি পরানো হাতটা মুঠোবন্দি করে নিতে আবারও কেঁপে ওঠে পিয়া। হাত পা অবশ হয়ে এলো তার, নড়ার শক্তিটুকু পেল না। হাঁসফাঁস লাগছে তার। মনে মনে দোয়া করলো কোনো অলৌকিক শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে যেতে, কিন্তু এটা সম্ভব নয়। তানভীর মৃদু স্বরে বলে, আমার দিকে তাকান।
তাকানোর বদলে চিবুক নুইয়ে ফেলে পিয়া। এই মানুষটার চোখে চোখ রাখার সাহস বা শক্তি কোনোটাই তার নেই। চোখে চোখ রাখা মাত্রই মরে যাবে সে। কয়েকবার বলার পরও যখন পিয়া তাকালো না, তখন অধৈর্য হয়ে তানভীর আবারও বলল, কি হলো, তাকান আমার দিকে, না হলে উল্টাপাল্টা কিছু একটা করে বসতে কুণ্ঠাবোধ করব না আমি। সে অধিকার আমার কিন্তু আছে। বলতে দেরি আর অন্য হাতে কপাল ঢেকে ফেলতে দেরি করলো না পিয়া। এহেম কাণ্ডে স্মিত হাসে তানভীর। দু আঙুলে কপাল ঘষে বলল, আপনার কি মনে হয় এভাবে হাত দিয়ে কপাল ঢেকে ফেললে আমি আমার কাজ করতে পারবো না? ওখান থেকে হাত সরানোর শক্তি আমার নেই, নাকি চুমু দেওয়ার জায়গার অভাব? কোনটা? আই থিঙ্ক আপনি ইনডিরেক্ট চাইছেন। আপনার ঠোঁটে আমি। চোখ মুখ খিচে বন্ধ করে লজ্জাবতী লতার ন্যায় নুয়ে পড়ে পিয়া। ঠোঁটে ঠোঁট চেপে ধরে, যেন তানভীর তার সন্ধান না পায়। প্রগাঢ় ত্রপায় গা শিরশির করে, কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে তার। কিঞ্চিত দূরে সরে জড়সড় হয়ে বসে সে। হুট করে সারা জীবনের জন্য জীবনের সাথে জড়িয়ে যাওয়া মানুষ সংস্পর্শে এলোমেলো হয়ে যাচ্ছে সে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। ঢিপ ঢিপ করে দ্রুত গতিতে লাফিয়ে চলেছে বুকের বাঁ পাশে থাকা হৃদযন্ত্রটা। কোনো এক অজানা অনুভূতি উকি দিয়েছে মনের কোণে। কি আশ্চর্য, কালকের আগেও সেই মানুষটাকে চিনত না, আর আজকের পর থেকে তার ওপর যদি কারো বেশি অধিকার থেকে থাকে, তাহলে এই মানুষটাই সবচেয়ে বেশি। ভীতি, শঙ্কা, লজ্জা, জড়তা এবং মনে উকি দেওয়া সম্পূর্ণ অজানা অনুভূতি। আবেশে চোখ বুজে নিল সে। অদ্ভুত সেই মিশ্র অনুভূতি অনুভব করতে লাগলো। দৈবাত তার হাতে চাপ পড়তেই সম্বিত ফিরে তার। আর চোখে চাইল হাতের দিকে। তানভীর এখনো আগের মতো তার হাতটা ধরে রেখেছে। আঙুলের ভাঁজে গলিয়ে দিয়েছে আঙুল। ম্যাম, আপনি কি রাজি? আমি কি দিব? আপনি রাজি থাকলে আমার দিতে অসুবিধা নেই। আমি এক পায়ে খাড়া। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে পিয়ার। একের পর এক লাগামহীন কথা আর সে নিতে পারছে না তানভীরের হাতের ভাঁজ থেকে হাত ছাড়িয়ে নেওয়ার জন্য। কিন্তু সেই সুঠাম দেহি বলবান মানুষটার সাথে কি সে পেরে ওঠে? তানভীর হাতটা আরো শক্ত করে ধরে। কেন বৃথা চেষ্টা করছেন মিসেস তানভীর এহতেশাম? হাতটা এত সহজে ছেড়ে দিব বলে তো ধরিনি, বরং এই হাতটা শক্ত করে ধরে হাতের মালিকের সাথে সারা জীবন কাটাবো বলেই ধরেছি। এত সহজে তো ছাড়ছি না। তানভীরের কথা শুনে ভালো লাগায় ছেয়ে যায় পিয়ার অন্তঃস্থল। সবকিছু ছাপিয়ে তারও নিজের একজন হয়েছে। নিজের ভালো লাগা চেপে রাখে অন্তরে, মুখে প্রকাশ করলো না। মৃদু স্বরে বলে, ছাড়ুন না হাতটা, মানুষ দেখছে। কণ্ঠে অনুনয় তার। পুরো রেস্টুরেন্টে চোখ বুলায় তানভীর। সবাই যে যার মতো ব্যস্ত। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ প্রেমিকা নিয়ে, কেউ কেউ আবার বন্ধু বান্ধবী নিয়ে জমিয়ে আড্ডা দিচ্ছে। তানভীর শব্দহীন হেসে জবাব দেয়, দেখুক মানুষ, তাতে আমার কি? আমি কি অন্যের বউয়ের হাত ধরেছি নাকি? পিয়া অসহায় চোখে চাইতে দুষ্টু হাসে তানভীর। বাচ্চাদের মতো এমন পাগলামি কেন করছেন? পিয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে চাইল তানভীর। মৃদু মোহমণি স্বরে বলল, কারণ সমস্ত পাগলামি যে জমিয়ে রেখেছিলাম বউকে দেখাবো বলে, বউকে বিরক্ত করব বলে। ফাইনালি বউকে জ্বালানোর দিন এসেছে। সুযোগ হাতছাড়া করতে চাইছি না মিসেস তানভীর এহতেশাম। নিষ্পলক ক্লান্তিহীন চোখে তানভীরের দিকে চেয়ে রয় পিয়া। হুট করেই তার লজ্জার জড়তা কাটতে শুরু করেছে। পাশে থাকা সুদর্শন পুরুষটির দিকে বেহার মতো তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তার। মন বলছে, চেয়ে থাক, মানুষটা তো তোরই। নির্লজ্জ বেহার মতো তাকিয়ে থাকার অধিকার একমাত্র তোরই আছে। কাজল টানা দু চোখে রক্ষী কোটরে যখন গভীর অনুভূতি উপচে পড়ার উপক্রম, ঠিক তখনই চোখ টিপে তানভীর। রগর গলায় কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, মিসেস কি তার মিস্টারের প্রেমে পড়ে গেল? কাজল টানা দু চোখের চাহনি যে এটাই বলছে। বিলম্ব করে না পিয়া। তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে নেয়। ধরা পড়ে যাওয়ার ভয়ে মাথা উঁচু করতে পারছে না সে। লজ্জা পাচ্ছেন কেন মিস? সরি মিসেস, আমার প্রেমে পড়ার অধিকার কেবল আল্লাহ আপনাকেই দিয়েছে, আর কাউকে না। এই অধিকার হাতছাড়া করবেন না।
না হলে পরে শেষ বয়সে কিন্তু আফসোস করতে হবে। ফাঁকা ঢোক গিলে পিয়া যতটুকু সাহস সঞ্চার করে তানভীরের দিকে সে তাকিয়েছিল, সেই সাহস আবারও শূন্যে মিলিয়ে গেছে। পিপাসায় কাঠ হয়ে আসছে গলা, সাথে অনুভব করছে অম্লজানের সংকট। নিঃশ্বাস আটকে আসছে তার। তানভীরের মোবাইল বেজে উঠতেই সে পিয়ার হাত ছাড়ে। পুরুষালী হাতের বাঁধন থেকে নিজের হাত মুক্ত হতে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। এতগুলো মানুষের সামনে হাত ধরায় ভীষণ অস্বস্তি হচ্ছিল তার। পিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তানভীর। ক্ষণকাল চুপ থেকে স্বাভাবিক গলায় বলল, স্বস্তির নিঃশ্বাস ফেলার কিছু নেই, হাত ছেড়েছি। কলটা পিক করে নি, এরপর সোজা জড়িয়ে ধরব। বুকটা কেমন নিষ্পিস করছে বইয়ের স্পর্শ পাওয়ার জন্য। জাস্ট ওয়েট। কথাটা কর্ণগোচর হতে দেরি হলো, কিন্তু পিয়ার জমে যেতে দেরি হলো না। আর চোখে তানভীরের দিকে তাকাতে সে পুনরায় চোখ মারল। পিয়ার থেকে মনোযোগ সরায় তানভীর। পকেট থেকে মোবাইল বের করার আগে রিং হওয়া বন্ধ হয়ে গেল। ওয়ান মিসড কলের জায়গায় ক্লিক করার আগে পুনরায় বেজে উঠল মোবাইল। স্ক্রিনে জলজল করতে থাকা নামের দিকে তাকিয়ে মুখের ভাবভঙ্গি পাল্টে গেল তানভীরের। অত্যধিক রাগই যেন চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে তার। রাগ নিয়ন্ত্রণ করার জন্য হাত মুষ্টিবদ্ধ করে ফেলল সে। চোখ বুজে বার কয়েক নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো কল সে রিসিভ করবে না। পরক্ষণে মনে পড়ল, যতক্ষণ না সে কল রিসিভ করবে ততক্ষণ পর্যন্ত বেহায়া মেয়েটা কলের ওপর কল দিয়েই যাবে। নতমস্তকে বসে থাকা পিয়ার দিকে এক পলক চাইল সে। এই মেয়েটার জন্য হলেও তাকে শান্ত থাকতে হবে। মেয়েটাকে নিজের রাগটা সে আপাতত দেখাতে চাইছে না। ধীরে ধীরে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন এই মেয়েটাই হবে তার রাগ প্রশমনের কারণ। জ্বলন্ত শিখার ন্যায় উত্তপ্ত রাগকে বরফ গলা শীতল পানির মতো ঠান্ডা করে ফেলবে উষ্ণ আলিঙ্গনে। তানভীর কল রিসিভ করে কানে ঠেকায়, নীরব থাকে, কোনো প্রকার শব্দ করে না। কয়েক সেকেন্ড পরে ওপাশ থেকে ভেসে আসে কান্নার ফ্যাসফ্যাস শব্দ। ক্রমান্বয়ে তা বাড়তেই থাকে। বিরক্ত হয় সে। চেপে রাখা রাগের পারদ তরতর করে বাড়তে থাকে। দাঁতে দাঁত পিষে রুক্ষ স্বরে বলল, এভাবে নাটক করার জন্য কল করেছ আমাকে? তাহলে সরি টু সে, তোমার এই বস্তা পচা নাটক আর ন্যাকা কান্না শোনার সময় আমার নেই। মুহূর্তে তানভীরের নম্র স্বরের পরিবর্তে এমন রূঢ় স্বর শুনে আটকে উঠল পিয়া। ভয়ার্ত চোখে তানভীরের দিকে চমকে উঠে সে। তানভীরের অগ্নি স্ফুরিত চোখ দেখে শুকনো ঢোক গিলে পিয়া ভয়ে গুটিয়ে নিল নিজেকে। চোখে মুখে ফুটে উঠছে আতঙ্ক। সহসা তানভীরের নজর পিয়ার দিকে যেতে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। গলার স্বর স্বাভাবিক করে ফের বলল, কি বলার জন্য কল করেছ সেটা বলো। তোমার মতো এত আজাইরা সময় আমার নেই। পিয়া দেয়াল ঘেঁষে বসে। মোবাইলের ওপাশ থেকে কি বলল শুনতে না পেল। ফের কর্ণগোচর তানভীরের বলা কথা, হ্যাঁ করেছি আমি বিয়ে। মেয়ে পছন্দ হয়েছে, ব্যাস বিয়ে করে দিয়েছে। কথাটুকু বলে বেশ কিছুক্ষণ চুপ থাকে তানভীর। কয়েক মুহূর্ত কেটে যাওয়ার পর আবারও বলল, দেখো পাগলামি করো না। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্য আমি কিছু ফিল করি না, আর না তোমাকে আমার ভালো লাগে। তাহলে তোমার সাথে আমার জীবন জড়াবো কোন যুক্তিতে? যাকে আমার ভালো লেগেছে, যার জন্য আমি টান অনুভব করেছি, তাকে জড়িয়ে নিয়েছি জীবনের সাথে। পিয়া ক্ষণকাল থম মেরে থাকে। শেষের কথাগুলো শুনে বুঝতে পারল কোনো মেয়ের ফোন কল এটা, যে তার স্বামীকে পছন্দ করে। হুট করেই তার বুকের ভেতরটা তীক্ষ্ণভাবে জ্বলতে থাকে। হারিয়ে ফেলার ক্ষীণ ভয় বাসা বাঁধে মনে। হয় প্রগাঢ় অভিমান, কিন্তু কেন? এখানে অভিমানের কিছুই নেই। আর না, সে তো মানুষটাকে ভালো করে চিনে। আর না ছিল তাদের মাঝে বহুদিনের পরিচয়। তবে কি এটাই পবিত্র সম্পর্কের টান, তিন কবুলের শক্তি? হয়তোবা। চাপা অভিমানে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সহসায় কানে ঠেকল সুমধুর কণ্ঠে মৃদু আজানের ধ্বনি। ধ্যান ভঙ্গ হয় পিয়ার। স্থান ত্যাগ করার ছুতো পেতে বিলম্ব করল না। হুড়মুড় করে উঠে দাঁড়ালো। পিয়া উঠে দাঁড়াতে ব্রু কুঁচকে তাকায় তানভীর। মোবাইল পকেটে রেখে জানতে চায়, দাঁড়িয়েছে কেন, কোনো সমস্যা? পিয়া থমথমে গলায় জবাব দেয়, বাসায় যাব আমি।
ফের বদলে যায় তানভীরের মুখের আদল। রক্তলাল চোখে পিয়ার দিকে তাকাতেই ভরকে গেল তানভীর। হঠাৎই পিয়ার চোখ জোড়া ঈষৎ ক্ষোভ দেখে গুটিয়ে নিল নিজেকে। ওই স্নিগ্ধ অক্ষি যুগলে কখনো অভিমান লুকানোর প্রচেষ্টা, আবার কখনো রাগ। এই লুকোচুরি খেলা দেখে মনে মনে হাসল সে। তানভীরের আগুন লাল চোখ দেখে খানিক ভয় পেল, বুঝতে দিল না তাকে পিয়া। নিজের জায়গা থেকে নড়ল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অদৃশ্য এক সাহস সঞ্চার হয়েছে তার অন্তঃস্থলে। তাকে যেন তার জায়গা থেকে নড়ানো দুঃসাধ্য। আমি যাওয়ার অনুমতি দিয়েছি তোমাকে? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে তানভীর। পিয়া নিশ্চুপ, কথা বলতে ইচ্ছে করছে না তার। নীরব অভিমান গলা চেপে ধরেছে তার। উত্তর দিচ্ছ না যে? আমি কি যাওয়ার অনুমতি দিয়েছি? ফের তানভীরের প্রশ্ন কর্ণগোচর হয় পিয়ার, কিন্তু পিয়া এবারও নিশ্চুপ। তুমি জানো না বিয়ের পর যে স্বামীর অনুমতি নিয়ে চলতে হয়, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড? কথাটা শোনার সাথে সাথে পিয়া প্রখর দৃষ্টিতে তাকায় তানভীরের দিকে। চোখের চাহনি দিয়েই যেন ভস্ম করে দিবে। তীক্ষ্ণ চোখে কয়েক সেকেন্ড পিয়াকে পর্যবেক্ষণ করে তানভীর। বাবা, একটু আগেই তো লজ্জায় চুয়ে চুয়ে পড়ছিল, হঠাৎ কি হলো ম্যাম? আচমকে এমন রণমূর্তি ধারণ করলেন। আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। এই যে আমার বুকের বাঁ পাশটা হাতে রেখে দেখেন, ভয়ে কেমন ধরফর ধরফর করছে। কথাগুলো বলেই পিয়ার লালাপ মুখের দিকে নিমেষহীন তাকিয়ে থাকে সে। নিষ্পলক চোখ জোড়ায় দুষ্টুমির রেখা। সহসায় তানভীরের মনে পড়ে কিছুক্ষণ আগের ফোন কলের কথা। ফোনে কথা বলার পরেই পিয়া এমন অদ্ভুত আচরণ করছে। মনে মনে বুদ্ধি আটে পিয়াকে জ্বালানোর জন্য। রগর গলায় বলল, জেলাসির আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছেন বুঝি? ইস, আমার যে কি লাগছে না। অন্তরপুরা গন্ধ নাকে আসতেই কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ম্যাম কি একদিনই আমার প্রেমে পড়ে গেলেন? ধরা পড়তে চায় না পিয়া। একদিনের ব্যবধানেই যে কারো অস্তিত্ব, উপস্থিতি, প্রেম বাক্য হৃদয়ে খুব সূক্ষ্মভাবে দাগ কেটে যায়। নিজের সাথে না ঘটলে কখনো বুঝতেই পারত না। মানুষটার পাশে বসার পর থেকে ক্ষণে ক্ষণে শিহরণ বয়ে যাচ্ছে শরীর আর মনে। চাপা এক অধিকার বোধ ঝাপটে ধরছে তাকে। তড়িগড়ি করে বলল, কিসের জেলাসি? সন্ধ্যা হয়ে গেছে, আমার ফিরতে হবে। যে বাসায় সাবলেট থাকি সে বাসার আন্টি না হয় অনেক প্রশ্ন করবেন, আর বিয়ের ব্যাপারে এখনো কেউ জানে না। আচ্ছা তাই? পিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে জবাব দেয়, তাই। ড্রয়িং রুমে 3 আসনের সোফার ঠিক মাঝখানে বসে আছেন জামাল এহতেসাম। রক্তিম চোখ, কপালে ফুলে ওঠা শিরা, দাঁতে দাঁত চেপে রাখা মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ রাগান্বিত তিনি। রাগের প্রকোপে নিঃশ্বাস ফেলছেন অতি দ্রুত। ওনার রাগের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছেন সামনে বসে থাকা ভাবলেশীন ওনার স্ত্রী। জামাল এহতেসামকে কোনো প্রকার পাত্তা না দিয়ে একটার পর একটা টিভির চ্যানেল বদলে চলেছেন ভদ্রমহিলা। কার পারমিশন নিয়ে ছেলের বিয়ে দিলে তুমি মিনা? মন মতো একটা চ্যানেল সামনে আসতেই পা গুটিয়ে আরাম করে বসেন তাহমিনা হক। প্রশ্নটা শুনেও না শোনার ভান করলেন তিনি। জবাবের আশায় কিছুক্ষণ তাহমিনা হকের দিকে তাকিয়ে রইলেন জামাল এহতেসাম। আশানুরূপ কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় বললেন, আমার চট্টগ্রাম যাওয়ার ফায়দাটাই লুটে নিলে তোমরা 3 জন। বাবা হিসেবে কি ছেলের বিয়েতে থাকার আমার কোনো অধিকার ছিল না? নাকি আমাকে জানানো প্রয়োজনই মনে করনি তোমরা? তোমাদের কাছে আমি এতটাই ফেল না? শেষের কথাগুলো বেশ ভারাক্রান্ত হৃদয়ে বললেন তিনি। বলা চলে স্ত্রীকে মানসিকভাবে দমন করার জন্য এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। এত কাজ হলো না। তাহমিনা হক নিজের মতো করে টিভি দেখেই চলেছেন। কথাগুলো কান অবধি পৌঁছালো, হৃদয় অবধি পৌঁছাতে পারল না। 1 মিনিট 2 মিনিট করে 10 মিনিট অতিক্রম করলো ঘড়ির কাঁটা। সময়ের সাথে পাল্লা দিয়ে আরো বেড়ে গেল জামাল এহতেসামের রাগ। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। গলার টাই ঢিলে করে চেঁচিয়ে উঠলেন তিনি, ক্যান ইউ হিয়ার মি তাহমিনা? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। আমি কি পরিবারের এতটাই ফেল না যে আমার ছেলের বিয়ে আর আমাকে জানানো হলো না? মিনা থেকে তাহমিনা। জামাল এহতেসাম যখন প্রচণ্ড রেগে যান
তখনই পুরো নামে সম্বোধন করেন তাহমিনা হককে। তাহমিনা হক টিভি বন্ধ করে ফিরলেন স্বামীর দিকে, ছাড়লেন দীর্ঘশ্বাস। তারপর শুরু করলেন বলা। প্রথমত, একজন প্রাপ্তবয়স্ক ছেলের বিয়ে দিতে কারো পারমিশন লাগে না যখন সে ছেলে নিজেই বিয়েতে রাজি। আর দ্বিতীয়ত, তুমি একদম ঠিক ধরেছ, তোমার চট্টগ্রাম যাওয়ার ফায়দাটাই আমরা লুটে নিয়েছি, কারণ তুমি থাকলে এই বিয়েটা দেওয়া কখনোই সম্ভব হতো না। জামাল এহতেশাম কিছু বলতে চাইলেন, তাহমিনা হক বলতে দিলেন না, হাত দিয়ে থামিয়ে দিলেন ওনাকে। জবাব চেয়েছো, জবাব দিচ্ছি, মাঝখানে কথা বলবে না। থমথমে মুখে থেমে গেলেন তিনি। মাত্রাতিরিক্ত ক্রোধে মুষ্টিবদ্ধ করে নিলেন হাত। তাহমিনা হক ফের বলতে শুরু করলেন, বাবার অধিকার? কোন অধিকারের কথা বলছো? কোনো বাবা মেয়ের বিয়ের দিন অফিসে মিটিং রাখে? জীবনে টাকা পয়সাই সব? নাকি টাকা দিয়ে দিলাম আর সন্তানের বাবার অভাব পূরণ হয়ে গেল? কোনটা? জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবার কতগুলো দায়িত্ব থাকে। কোনোদিন বলতে পারবে হাসি মুখে আমাদের সাথে কয়েক মিনিট কথা বলেছ, আমাদের একটু সময় দিয়েছ, ছুটির দিনে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছ? আমার ছেলে মেয়ে দুটোর বাবা থেকেও না থাকার মতো। আমার জীবনটা তো শেষ, সাথে আমার ছেলে মেয়ে দুটোর জীবন শেষ। ছল ছল করে ওঠে তাহমিনা হকের চোখ, বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ব্যবসা ব্যবসা আর ব্যবসা করে এই পর্যন্ত। আমার প্রাপ্য সময়টুকু আমি তোমার কাছ থেকে পাইনি। ছেলে তোমাকে বারবার বলেছে তার পছন্দের কথা, পাত্তা দাওনি, এড়িয়ে গিয়েছ। 40% পার্টনারশিপ পাওয়ার লোভে বিজনেস পার্টনারের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চাইছো। একবারও কি ছেলেকে জিজ্ঞেস করেছ ওই মেয়েকে তোমার ছেলের পছন্দ কিনা, তাকে বিয়ে করলে ছেলেটা সুখী হবে কিনা? আজ এসেছো বাবার অধিকার নেই। স্ত্রীর পাশে শুয়ে থাকলেই সময় দেওয়া বলে না, আর মাস শেষে কতগুলো টাকা হাতে ধরিয়ে দিলি বাবা হওয়া যায় না। বর্তমানে টাকা ছাড়া জগৎ চলে না। ছেলে মেয়ে সুখে চিন্তা করা কি আমার অন্যায়? মেয়েটাও আমার কথা শুনল না, এখন ছেলেটাও। এহতেশাম, টাকা ছাড়া আসলে জীবন চলে না। এর মানে এই না যে সংসার ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে তুমি টাকার পিছনে দৌড়াবে। খুব সাধারণভাবেও জীবন পার করা যায়। তোমরা তিনজন একদিন ঠিক বুঝবে আমি তোমাদের ভালো চেয়েছিলাম, সেটাও বুঝবে, কিন্তু সময় খোয়ানোর পরে। এতক্ষণ নমনীয় স্বরে অনেক কথা বলল, এবার তেতে উঠলেন তাহমিনা হক। দাঁত কিরমির করে বললেন, আমাদের কারোরই এত বেশি বোঝার প্রয়োজন নেই। যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ। তুমি বুঝতে থাকো সব। বুঝতে বুঝতে তোমার ওই পার্টনারের মেয়েকে তুমি বিয়ে করে ফেলো, আমি কিছু বলবো না। এতে অন্তত আমার ছেলেটা মুক্তি পাবে। তানভীরের কাঁধে হাত রেখে ভীষণ অস্বস্তি হচ্ছে পিয়ার। হৃদয়ের হাঁকডাক ক্রমাগত বেড়েই চলেছে। ধক ধক ধক। পিয়া মনে প্রশ্ন ভিড় জমায়। লোকটাকে হৃদয়ের দুঃখপুকানি শুনতে পাচ্ছে? হয়তো না, শুনতে পেলে হয়তো বলতো, এ কি রাজমহিষী, আপনার হৃদয়ের দুঃখপুক শব্দ যে আমি শুনতে পাচ্ছি। আপনার কি বেশি প্রেম প্রেম পাচ্ছে? বাইক থামাবো? জড়িয়ে ধরবো আপনাকে? জড়িয়ে ধরলে দেখবেন দুঃখপুক করতে থাকা অশান্ত হৃদয় একদম শান্ত হয়ে যাবে। মাঝ রাস্তায় তানভীর বাইক থামিয়ে জড়িয়ে ধরেছে। ব্যাপারটা ভাবতেই গা শিউরে ওঠে পিয়ার। ভাবতে ভাবতে তানভীরের কাঁধ থেকে হাত সরাতে নিলে তানভীর বলে ওঠে, কাঁধ থেকে হাত সরালে বাইকের স্পিড এমন বাড়াবো জড়িয়ে ধরতে বাধ্য হবেন। জড়িয়ে ধরা, মনে মনে চিন্তা করলো, আর শুনতে হলো কথাটা। না না, এই মাঝ রাস্তায় বজ্জাত পুরুষ মানুষকে জড়িয়ে ধরতে পারবে না সে। পিয়া নিশ্চিত যে পরিমাণ নির্লজ্জ এই লোক, লোকজন তোয়াক্কা না করে একবার জড়িয়ে ধরলে আর ছাড়বে না। তার চেয়ে বরং কাঁধে হাত থাকুক। হাত না সরালেও মনে মনে তুলোধুনো করতে ভুলল না। পিয়ার গন্তব্য আসার একটু আগেই বলল, এখানে নামিয়ে দিন। বাইক থামায় তানভীর। মাথা থেকে হেলমেট নামিয়ে জিজ্ঞেস করে, বাসা তো আরো সামনে, এখান থেকে তো অনেকটা পথ হেঁটে যেতে হবে। ভ্রুযুগল কুঁচকে গেল পিয়ার, কপালে পড়ে ভাঁজ। আমার বাসা আরো একটু সামনে, আপনি জানলেন কি করে? মুচকি হেসে মাথা চুলকায় তানভীর। যাকে মনের ঘরে ঠাঁই দিয়েছি
তার ঠিকানা বের করা কি এমন কাজ? প্রসঙ্গ বাদ দেয় পিয়া। আবছা অন্ধকার নিকষ কৃষ্ণ আধারে রূপ নিচ্ছে। কথা বাড়ালেই সময় ফুরাবে। বিয়ের ব্যাপারটা কেউ জানে না। সাবলেটে থাকি তো, আপনাকে আমার সাথে দেখলে অনেকে খারাপ ভাবতে পারে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নিজ গন্তব্যের দিকে পা বাড়ায় পিয়া। কয়েক কদম দেওয়ার পরে শুনতে পেল তানভীরের আকুল কণ্ঠে এক আবদার। কালকেও কি একটু রাজমহিষীর সঙ্গ পাওয়া যাবে? পা থমকে যায় পিয়ার। কয়েক সেকেন্ড পরে জবাব দেয়, কাল বিকেলে টিউশন আছে আমার। তাহলে আমি টিউশন নিয়ে যাই। করুণ স্বরে করা আবদার উপেক্ষা করা সাধ্য যেন পিয়ার নেই। বিকেল 4টা থেকে টিউশন আমার। পিয়ার উত্তরটা যে হ্যাঁ বোধক চট করে বুঝে ফেলল তানভীর। উৎফুল্ল স্বরে প্রশ্ন করল, তাহলে 3:30টায় আমি এখানে দাঁড়াবো? পিয়া জবাব দেয়, আপনার মর্জি। আবারও কদম ফেলে সামনের দিকে যেতে লাগলো পিয়া। আচমকায় তানভীর বলে ওঠে, আর একটু দাঁড়াবে? না চাইতেও দাঁড়াতে হয় পিয়াকে। কেন জানি লোকটার কথা চেয়েও এড়িয়ে যেতে পারে না সে। বড় কদম ফেলে পিয়ার পাশ ঘেঁষে দাঁড়ায় তানভীর। কোনো রকম বলা কয়া ছাড়াই ঠোঁট ছুঁয়ে দিল কপালে। পিয়া থমকালো, চমকালো। আকস্মিক প্রেমময়ী স্পর্শে কেঁপে উঠল অন্তঃস্থল। অসাড় হয়ে এলো দেহ। কেমন জানি অপূর্ণ অপূর্ণ লাগছিল নিজেকে। আর তোমার কপালখানে আমার ঠোঁটকে সেই কখন থেকে ডাকছিল, বারবার বলছিল ছুঁয়ে দাও আমাকে। তাই কথা শেষ করতে দিল না তানভীরকে। কপাল যে চুমু খাওয়ার জন্য আজ প্রথম শুনল সে। এক ছুটে সেখান থেকে পালালো পিয়া। মানুষটার সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, মানুষ ততই তাকে লজ্জার চাদরে আচ্ছাদিত করে দিচ্ছে তাকে। পিয়ার যাওয়ার পানে চেয়ে তানভীর সশব্দে বলে ওঠে, নিজেকে লজ্জায় মুড়িয়ে যত দূরই যাও না কেন, তোমার মনের শেষ গন্তব্য যেন আমার মনই হয়। গভীর নিস্তব্ধ রাত। গভীর ঘুমে তলিয়ে আছে সবাই। হঠাৎই কান্নার গুনগুন শব্দ পেয়ে ঘুম হালকা হয়ে আসে পিয়ার। পিটপিট করে চোখ মেলে তাকালো সে। আবছা আলোয় কক্ষে সবকিছু অস্পষ্ট। কান্নার সেই গুনগুন শব্দটা ঈষৎ ভয়ের সৃষ্টি করছে মনে। ফাঁকা ঢোক গিলে বিছানার অপর পাশ হাতড়ায় তানিয়াকে ডাকার জন্য। এ কি, বিছানা ফাঁকা। এবারে ভয়টা যেন আরো গাঢ় হলো। তড়িগড়ি করে শোয়া থেকে উঠে বসে সে। বালিশের নিচ থেকে মোবাইল বের করে পাওয়ার বাটন অন করলো। রাতের এই নিস্তব্ধতা 2:29 ঘরে এসে দাঁড়িয়েছে। পলক ফেলার সাথে সাথে 29 হয়ে গেল 30, মানে এখন বাজে 2:30। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পুরো রুম নজর বুলায় পিয়া। কোথাও তানিয়ার অস্তিত্ব নেই। ওয়াশরুমের দরজাও বাইরে থেকে বন্ধ, তাই ওয়াশরুমে যাওয়ার প্রশ্নই আসে না। বালিশের পাশে রাখা ওড়না ভালো করে গায়ে জড়িয়ে বিছানা ছেড়ে নামলো সে। বুকে সাহস সঞ্চার করে একটু একটু করে সেই শব্দের দিকে অগ্রসর হয়। শব্দটা বারান্দা থেকে আসছে। চাপিয়ে রাখা দরজাটা হালকা ধাক্কা দিতে অবাক হয়ে গেল পিয়া। কনকনে শীতের রাতে মেঝেতে হাঁটু মুড়ে বসে হেসকি তুলে কেঁদে চলেছে তানিয়া। মোবাইলের আলো তানিয়ার দিকে তাক করতেই হুড়মুড় করে দাঁড়িয়ে গেল সে। তড়িগড়ি করে চোখের পানি মুছে জানতে চাইল, এখনো ঘুমোসনি তুই? পিয়া জবাব দেয় না। ঘুম জড়ানো চোখে অপলক তাকিয়ে থাকে তানিয়ার কান্না ভেজা মুখের দিকে। টকটকে লাল চোখ, ভেজা আঁখি পল্লব, ফোলা ফোলা চোখের কোটর, নাকের ডগা লাল। কান্নার প্রকোপে ঠোঁটজোড়া কাঁপছে তিরতির করে। কয়েক সেকেন্ড অবলোকন করার জন্য প্রশ্নের পিঠে উল্টো প্রশ্ন করল, কাঁদছিস কেন তুই? তানিয়া জোর করে হাসার চেষ্টা করে। নাক টেনে মলিন স্বরে জবাব দিল, কোথায় কাঁদছি? পরীক্ষার টেনশনে ঘুম হচ্ছে না, তাই এমন লাগছে। আর আজ যা শীত, ঠান্ডায় দেখ গলা বসে গেছে। চল চল ঘুমাবি চল, বলেই পিয়ার হাত ধরে রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এক চুল নড়াতে পারল না। ব্রু কুঞ্চিত করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কি রে, চল রুমে, কত রাত হলো দেখেছিস? আয় আয় ঘুমাবি, আমার ঘুম পাচ্ছে ভীষণ। পিয়া কঠিন গলায় বলল, আমি এতটা অবুঝ নই যে তুই আমাকে 9-6 দিয়ে বুঝ দিবি আর আমি বুঝে যাব। ঘটনা কি খুলে বল। পিয়ার হাত ছেড়ে দেয় তানিয়া। পিয়া যে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নয় সেটা খুব ভালো করে জানে সে।
রাত পার করে হলেও সত্যটা টেনে বের করে আনবে। পিয়ার কাছে হার মানল সে। বারান্দার গ্রিলে হাত রাখলো তানিয়া। অতিবাহিত হয় কয়েক মিনিট। আচমকাই ফুফিয়ে উঠে পিয়াকে দুহাতে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে। পিয়ারে, আমি যে মাঝ সমুদ্রে এসে হাবুডুবু খাচ্ছি, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। দম বন্ধ হয়ে আসছে আমার, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই বুঝি মারা যাব আমি। সস্নেহে তানিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। এইভাবে ভেঙে পড়লে চলে? কি হয়েছে খুলে বল। পিয়াকে ছেড়ে দূরে দাঁড়ায় তানিয়া। উল্টো হাতে চোখের পানি মুছে নেয় সে। আব্বা বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। এই অভাব অনটনের সংসার আমার পড়াশোনা চালিয়ে না আব্বার পক্ষে সম্ভব না। বাড়ি যেতে বলছে আমাকে। ভালো একটা বিয়ের সম্বন্ধ নাকি এসেছে। কিভাবে কি করব বুঝতে পারছি না। তুহিন ভাইকে বলেছিস সব কিছু? বলেছি। ভাইয়া কি বলল? ও আর কি বলবে, মাস্টার শেষ করে ঘুরছে, একটা চাকরি জোগাড় করতে পারছে না। মানুষ তো ছোটখাটো কিছু একটা করে। বিয়ের কথা বলাতে বলে আমি যেন 2 লাখ টাকা জোগাড় করে দিই, ও একটা ব্যবসা করবে, পরে ফেরত দিয়ে দিবে টাকা। আমি 2 লাখ টাকা কোথায় পাবো বল? আমার নিম্ন মধ্যবিত্ত আব্বা আমাদের 3 ভাই বোনের পড়াশোনা চালাতে হিমশিম খাচ্ছে। এই শহরে থেকে পড়াশোনা করা কতটা কঠিন তুই তো জানিস। 2টো টিউশনি করে কোনো রকম টিকে আছি। সেখানে 2 লক্ষ টাকা তো আমার কাছে সোনার হরিণের মতো। পিয়া কাটকাট গলায় বলে, ছেড়ে দে তুই তুহিন ভাইকে। 2 কদম পিছিয়ে গেল তানিয়া। অবাক কণ্ঠে বলল, পাগল তুই? তুই তো জানিস আমি তুহিনকে কতটা চাই। ওকে ছাড়া আমি থাকবো কি করে? আমার তো ভাবলেই দম বন্ধ হয়ে আসে। তাহলে 2 লাখ টাকা ম্যানেজ করে দিয়ে দে। এত টাকা আমি কোথায় পাবো? আর বাবাকে বা কি বলবো বুঝতেছি না। আমি জানি এবার গেলে আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে। এগিয়ে এসে পিয়ার হাত দুটো মুঠোবন্দি করে নিল। অনুনয় করে বলল, বোন একটা বুদ্ধি দে না, আমি এই উভয় সংকট কিভাবে এড়াবো? উপায় 2টা। চকচক করে উঠে তানিয়ার চোখ জোড়া। ভালো কিছু শোনার আশায় প্রশ্ন করলো, কি? হয় তুহিন ভাইকে 2 লাখ টাকা দে, আর না হয় আঙ্কেলের কথা মতো আঙ্কেলের পছন্দের ছেলেকে বিয়ে করে নে। মুহূর্তেই মুখটা ম্লান হয়ে যায় তানিয়ার। ভেবেছিল একটা না একটা পথ খুঁজে পেয়েছে। সেই আশার আলো ধপ করে নিভে গেল। অসহায় মুখে রুমে চলে গেল। যেতে যেতে শুনতে পেল, যে প্রেমিক প্রেমিকা বিয়ের কথা বললে নিঃসংকোচে টাকার কথা বলতে পারে, আর যাই হোক সে প্রেমিক ভালোবাসে না। ভালোবাসা মানে সময়ে অসময়ে ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরে রাখা। কি বলবে তানিয়া ভেবে পেল না। হয়তো বা কথাগুলোর ফিরতি কোনো উত্তর তার কাছে নেই। গুটিসুটি হয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। পিয়াও চুপচাপ নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। প্রাণপ্রিয় 2 বান্ধবী রইল নীরব। তবে মাঝে মাঝে একজন হেসকি দিচ্ছে, আরেকজন ফেলছে দীর্ঘশ্বাস। পিয়ার মোবাইলের মেসেজ টিউন বেজে উঠল। সিম কোম্পানির মেসেজ ভেবে এড়িয়ে গেল সে। পাশ ফিরতে পুনরায় বেজে উঠল টিউন। কৌতূহল জাগে তার, এত রাতে কি আসলেই কোনো সিম কোম্পানির মেসেজ এসেছে? ঠাটা গ্রীষ্মের ভর দুপুরে একজন পথিক যতটা তৃষ্ণার্ত থাকে, ঠিক সেই রকম কেউ একজনের ভীষণ মন তৃষ্ণার্ত তার রাজ মহিষীর কণ্ঠস্বর শোনার জন্য। রাজ মহিষী কি মিটাবে সেই কেউ একজনের তৃষ্ণা? পিপাসার্ত মন কি একটু তৃপ্তি পাবে? বিড়বিড় করে পড়তে পড়তে আনমনে ঠোঁটজোড়া প্রসারিত হয় পিয়ার, যেন কোনো এক উদ্ভ্রান্ত প্রেমিক অসহায়ের মতো তার প্রেমিকাকে অনুরোধ করছে একটু কথা বলার জন্য। অথচ লোকটার পূর্ণ অধিকার রয়েছে, এভাবে বলার প্রয়োজন নেই। মোবাইল বুকের উপর রেখে আবেশে চোখ বুজে ফেলল সে। করুণ এই অনুরোধ উপেক্ষা করার সাধ্য তার নেই। এই অনুরোধ উপেক্ষা করা মানে কোনো এক পরিশ্রান্ত বিকেলে কফির কাপে চুমুক দিয়ে অনুরোধ না রাখার দহনে পোড়া। ইস, আফসোস। এই আফসোস সে করতে পারবে না। অতি সন্তর্পণে গুটি গুটি পায়ে এসে বারান্দায় দাঁড়ায় পিয়া। বুক ধরফর করছে, হৃদকম্পন বাড়ছে। কি বলবে সে প্রথমে? সালাম দিবে নাকি অন্য কিছু বলবে? ভাবতে ভাবতে নম্বরটা ডায়াল করে। কি আশ্চর্য, একবার রিং হওয়ার সাথে সাথে রিসিভ হয়ে গেল। লজ্জায় ত্রপায় চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো।
অথচ তার সামনে কেউ নেই। নিকোষ কৃষ্ণ আধারে নিজেকে দেখা যাচ্ছে না ভালো করে। সময় গড়ায়, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে অতিক্রান্ত হয় 30 সেকেন্ড। কেউ কোনো কথা বলছে না। ডোক গেলে গলা ভিজিয়ে নেয় পিয়া। অতঃপর সব নীরবতা ডিঙ্গিয়ে কম্পমান গলায় কয়েকবার থেমে থেমে বলল, আসসালামু আলাইকুম। সালাম খানায় মুখ দিয়ে বের হলো, আর কোনো শব্দ বের করতে পারল না। কি আশ্চর্য! লোকটার সংস্পর্শে কখনো লজ্জায় নুয়ে পড়েছে, কখনো হয় অভিমান, আবার কখনো বা তেজি সিংহের মতো গর্জন দিয়ে ওঠে। কেন এই মিশ্র আচরণ? কেন এই এলোমেলো অনুভূতি? সে কেবল ফোনেই কথা বলছে। এখানে তো এত লজ্জা পাওয়ার কিছু নেই। তাদের সামনাসামনি দেখা হয়েছে। তবে কি এই লোকটার কথাই সত্যি? সে একটু একটু করে এই লোকটার প্রেমে পড়ছে। প্রেমে পড়ার অনুভূতি এমন এলোমেলো করে দেয় মানুষকে। ভাবনার মাঝেই তাকে আরো একটু এলোমেলো করে দেয় ঘুম জড়ানো পুরুষালী কণ্ঠ, ভালোবাসি। শিরধারা বেয়ে প্রবাহিত হয় তরল স্রোত। লজ্জায় কান দিয়ে বেরোচ্ছে গরম ধোঁয়া। কনকনে এই শীতে কপাল বেয়ে নামে চিকন ঘাম। অসাড় হয়ে আসে দেহখানি। নিজেকে বড্ড দুর্বল লাগছে পিয়ার। ভালোবাসি শব্দটা যেন শিকারীর সুচালো তীরের ন্যায় হৃৎপিণ্ডে বিঁধেছে তীক্ষ্ণভাবে। বাম হাতটা মুট করতে চাইল, কিন্তু শক্তিতে কুলালো না। ভালোবাসা, এই কথাটার এত জোর। গায়ের সমস্ত শক্তি শুষে নিয়েছে এক লহমায়। তাকে একদম নিস্তেজ করে দিয়েছে। আবারও নীরবতার চাদরে দুজনেই দুজনকে আড়াল করে নিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি ছাড়া আর কিছুই কানে আসছে না। তানভীর চুপ রইল উত্তর জানার জন্য। পিয়া চুপ রইল উত্তর নেই বলে। কথা বলার কে হারিয়ে ফেলেছে সে। কথাটা সে এর আগেও বহুজনের কাছ থেকে বহুবার শুনেছে, কিন্তু হৃদয়ের দোরগোড়ায় কড়া নাড়তে পারেনি কোনোবারই। কিন্তু এইবার যে শিকারী তার নিশানা ভুল করেনি, তার সর্বাঙ্গ নাড়িয়ে দিয়েছে। প্রকট ঝড় তুলেছে অন্তঃস্থলে। বোথা মস্তিষ্কে শয়তানি কিলবিলিয়ে ওঠে পিয়ার। তানভীর তাকে সামনে দেখলে এটা ওটা বলে লজ্জা দেয়। আজ লজ্জা পাওয়ার পালা তানভীরের। কেউ সালাম দিলে সালামের জবাব দিতে হয়, আগে উল্টাপাল্টা কথা বলতে হয় না। সালামের জবাব দেওয়া ওয়াজিব। তানভীর লাজুক হেসে মাথা চুলকায়। মানে কথাটা আগেই ঠোঁটের অগ্রভাগে এনে রেখেছিলাম। তুমি হ্যালো বলার সাথে সাথে বলবো বলে। ওয়ালাইকুম আসসালাম। তারপর আবারও নীরবতা নেমে আসে। কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না। সময় গড়ায়। তানভীর মৃদু স্বরে জানতে চাইল, এত রাতে ঘুম ভাঙিয়ে খুব বিরক্ত করলাম বুঝছি? একটু নর্মাল হয় পিয়া। রগর গলায় জবাব দেয়, না না, বিরক্ত হব কেন? রাতের বেলা কেউ ফোনে কথা বলতে চাইলে এতে বিরক্ত হওয়ার কি আছে? মাঝরাতই তো। মাঝরাতে কেউ ঘুমায় নাকি? আবারও লাজুক হাসে তানভীর। কথাটা যে খোঁচা মেরে বলেছে বুঝতে বাকি নেই তার। বিরক্ত হলেও কিছু করার নেই জনাবা। আমি এখন থেকে এভাবেই তোমাকে জ্বালাবো, বিরক্ত করব। ফজরের ওয়াক্ত ঘনিয়ে আসছে। এই নিকোষ কৃষ্ণ আধার কেটে যাবে একটু একটু করে। পিয়া বারান্দার গ্রিলে হেলান দেয়। হতাশা মিশ্রিত স্বরে বলে, বাবা ধরে বেঁধে পাগলের সাথে বিয়ে দিয়েছে। এখন তো এসব সহ্য করতে হবেই, উপায় নেই তো। নৈশব্দে হাসে তানভীর, কণ্ঠে তুলে ছন্দের ঝংকার। আমি স্বামী হওয়ার আগে প্রেমিক হতে চাই, শরীর ছোঁয়ার আগে মন ছুঁতে চাই, কপালে প্রণয়ের চিহ্ন এঁকে তারপর ঠোঁটে ঠোঁট মিলাতে চাই। পিয়া মন্ত্র মুগ্ধের ন্যায় শুনে যায়, ঘোরের মাঝে বলে ফেলে, তা প্রেমিক পুরুষ হওয়ার জন্যই বুঝি এত রাতে এত ব্যর্থ ফোনালাপ? শব্দ চোখে হাসে তানভীর। কে বলল ব্যর্থ ফোনালাপ? না মানে কেউ একজন যে একটু একটু করে আমার প্রেমে পড়ছে, আমি কিন্তু একটুও টের পাচ্ছি না, একদম না। হতবিহ্বল পিয়া। লোকটা এত দূর থেকেও তার মনোভাব বুঝতে পেরেছে ভেবেই আটকে উঠল সে। তাহলে কি দৃষ্টির লক্ষ্যে শুরু করবে পাল্টা অনুভূতির বর্ষণ? ভাবনার মাঝে তানভীর ফের বলল, মধ্যরাতে প্রেমিকার ঘুম ঝরানো স্বর প্রেমিকের কাছে অমৃতের মতো। পিয়া লাজুক স্বরে জানতে চায়, অমৃত নাকি তিতা করলার রস খেয়ে দেখেছিলেন বুঝছি? খাইনি, তবে খাবো। সময় হোক। অসময়ে খেলে ভেজাল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ধমকে ওঠে পিয়া, অসভ্য।
আজকে তো তোমার অফ ডে, তাই না? জামাল এহতেশামের করা প্রশ্নের জবাব দিয়ে আবারও নাস্তায় মনোযোগ দেয় তানভীর। চেয়ার ছেড়ে দাঁড়ালেন জামাল এহতেশাম। নাস্তা শেষ করে রুমে এসো, গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে। জুসের গ্লাসে চুমুক দিয়ে তানভীর জানতে চায়, কোন ব্যাপারে? তেতে ওঠেন জামাল এহতেশাম, যেন এটারই অপেক্ষায় ছিলেন তিনি। একটু সুযোগ পাবে আর নিজের ভেতরে সব রাগ উগলাতে পারে। কৈফিয়ত দিতে হবে আমার তোমাকে। আমি কোন ব্যাপারে তোমার সঙ্গে কথা বলবো কি বলবো না, সেই কৈফিয়ত দিতে হবে। এতটা বড় হয়ে গিয়েছো তোমরা। মুহূর্তে আহাম্মক বনে গেল তানভীর। সে তো খুব সাধারণ একটা কথাই জিজ্ঞেস করেছে। এই গলা নামিয়ে কথা বলে এহতেশাম। সাত সকালে চিৎকার চেঁচামেচি করবে না। ও এমন কিছু বলেনি যে তোমার এমন রিয়েক্ট করতে হবে। ক্রোধান্বিত চোখে তাহমিনা হকের দিকে তাকাতেই তাহমিনা হক আরও রেগে গেলেন। অযথা রাগ দেখাবে না, জীবনটা ওর, তাই ওর যাকে পছন্দ তাকে নিয়ে সংসার করবে, তোমার পছন্দের মেয়েকে নিয়ে না। আর তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো তো আমার ভাবতে হবে তোমার সাথে আমি সংসারটা করব কিনা। খাওয়া অসম্পূর্ণ রেখে চলে গেলেন তিনি। এখানে থাকলে আরো বড়সড় ঝামেলা হবে। ঘটনা বুঝতে আর বাকি নেই তানভীরের। আর আগেও যে বাঘ বিতণ্ডা হয়েছে সেটাও বুঝতে পেরেছে সে। রাগে ক্ষোভে ফুঁসছেন জামাল এহতেশাম। হাত ধুয়ে বাবার পিছনে এসে দাঁড়ায় তানভীর। খুব কোমল গলায় বলল, তোমার আর আমার মাঝে যে দূরত্বের সৃষ্টি হচ্ছে সেটা কি বুঝতে পারছো বাবা? জামাল এহতেশাম চেয়ার চেপে ধরলেন। অপছন্দের মেয়েকে বিয়ে করলে আমি কতটা সুখী হব, সারাটা জীবন একসাথে থাকতে পারবো কিনা, নাকি মাঝপথে ভাঙনের সৃষ্টি হবে সেই সম্পর্কের, ভেবে দেখেছো একটাবার? ভালোই তো নিজের ভালোটা আজকাল অনেক বোঝো। নিজেদের জন্য নিজেরাই যথেষ্ট। আর সাথে তো তোমাদের মা আছে। এখন আর বাবার দরকার হয় না। বাবা তো আর এখন না থাকলেও চলে। তোমার বোনেরও বাবার প্রয়োজন নাই, আর তোমারও নাই। দীর্ঘশ্বাস ফেলল তানভীর। নিস্তেজ গলায় ফের বলল, যতদিন পৃথিবীতে মানুষ বাঁচে ততদিনই বাবার প্রয়োজন আছে। বাবা হচ্ছে বটগাছ। সবল হোক আর দুর্বল হোক, সমস্ত ঝড় ঝাপটা বাবা নামক মানুষটার উপর বয়ে যায়। বাবার প্রয়োজন কখনো ফুরায় না। তবে বাবাকেও বুঝতে হবে সন্তানের পছন্দ অপছন্দ, কার সঙ্গে ভালো থাকবে কার সঙ্গে খারাপ থাকবে। অপছন্দের মানুষের সাথে সারা জীবন পার করা যায় না। বেলাল শেখ ইজি চেয়ারে বসে চিন্তায় মগ্ন। পিছন থেকে শিরিন আহমেদ কাঁধে হাত রাখতে পিলে চমকে ওঠে ওনার। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওহ তুমি? পাশে বসলেন শিরিন আহমেদ। কিছু ভাবছিলে? তেমন কিছু না। আজকে বেরোবে না? এবেলা আর যাব না, বিকেলের দিকে একটু যাবক্ষণ। ছেলে দুটোকে বলে এসেছি এবেলায় যেন দোকানটা একটু সামলে নেয়। হ্যাঁ গো, বলো। বেয়াই আর ফোন দিয়েছিল? তপ্ত শ্বাস ফেলে জবাব দিলেন। কল রিসিভও করেনি আর কল ব্যাকও করেনি। আচমকাই শিরিন আহমেদের হাতটা মুঠোবন্দি করে নিলেন তিনি। আমি ভুল করে ফেললাম না তো? আমার কি ওনার সাথে কথা বলে তারপর বিয়েতে মত দেওয়া উচিত ছিল? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর এত কিছু ভেবে লাভ আছে? আমারই বা দোষ কিসে? আমি তো ওনার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম। উনি তো যোগাযোগের বাইরে ছিল, আর ওনারাও এভাবে পিছে পড়েছিল। আমি কিন্তু সব খোঁজ খবর নিয়েই মেয়ে বিয়ে দিয়েছি। দেখো, এত টেনশন করো না তো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আবাসিক এলাকার গেটের বাইরে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। গাড়ির কাছ নামতেই একটা মাঝবয়সী লোক দৌড়ে গাড়ির সামনে এসে দাঁড়ায়। এখনই বের হবে? জি স্যার, এখন বের হবে, নয়তো আরও 5 মিনিট পর। তুমি শিওর? জি স্যার। 1 সপ্তাহ যাবৎ নজরে রেখেছি। প্রতিটা সময় আমার মুখস্থ হয়ে গেছে। কথার মাঝে টার্গেট করা মানুষটা গেট দিয়ে বের হয়। গাড়ির ভেতরে থাকা লোকটা তীক্ষ্ণ নজরে অবলোকন করলেন। তারপর কোনো কিছু না বলে সাই সাই করে গাড়ি নিয়ে চলে গেলেন চোখের পলকে। পরন্ত বিকেল, নিভে নিভে করছে দিনের আলো। মাগরিবের আজান এখনই দিল বলে পিয়া টিউশন শেষ করে দ্রুত পায়ে বের হয়। রাস্তার কাছে এসেই ফোন লাগায়
চিরপরিচিত নম্বরটায়। কোথায় আপনি? আমার টিউশন শেষ। তানভীর অপরাধের স্বরে বলল, সরি, আসতে পারবো না। হঠাৎই একটা মিটিং ফিক্সড হয়ে গিয়েছে আমার। পিয়ার মুখটা মলিন হয়ে গেল মুহূর্তে। ম্লান কণ্ঠে বলল, ওহ। পিয়ার বলা ওহ শব্দটা যেন বকে এসে বিঁধল তানভীরের। তপ্ত শ্বাস ফেলল সে। কোম্পানির এখন নাজেহাল অবস্থা যাচ্ছে। এই মুহূর্তে কোম্পানির জন্য ডিলটা ভীষণ প্রয়োজন। এত জরুরি না হলে আমার দায়িত্বটা অন্য কাউকে দিয়ে তোমার সঙ্গে ঠিকই দেখা করতাম। পিয়া মনমরা স্বরে বলে, রাখি তবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পিয়ার এমন স্বর শুনে অপরাধ বোধ আরও একটু বেড়ে গেল তানভীরের। রাগ করে না প্লিজ, মিছে হাসার চেষ্টা করলো পিয়া। রাগ করিনি, তবে অভিমান। চুপ হয়ে যায় পিয়া। তার আসলে অভিমান হয়েছে, ভীষণ অভিমান। আসতে না পারলে কথা দিল কেন? ফোনের ওপাশের মানুষটা কি জানে না আজকাল তার সঙ্গ কতটা ভালো লাগে পিয়ার? পিয়ার নীরবতা বলে দিচ্ছে অভিমানের গভীরতা। শব্দহীন হাসে তানভীর। পরে যদি শুদ্ধ আসলে ভালোবাসা দিয়ে অভিমান ভাঙাই, চলবে না? অভিমানী মুখে সহসায় লজ্জা লাল বা প্রতীয়মান হয়। লাজুকলতার ন্যায় মুড়িয়ে গেল সে। আড়ষ্ট স্বরে বলল, রাখছি। ফোন কানে রেখে রিক্সাওয়ালার উদ্দেশ্যে বলল, এই মামা যাবেন? সাবধানে যেও, পৌঁছে একটা টেক্সট দিও আমাকে, না হয় চিন্তায় থাকবো আমি। কপালে হাত রেখে আতশা হয়ে বসে আছে তানিয়া। পিয়া কাঁধের ব্যাগটা রেখে প্রশ্ন করল, কি রে, শরীর খারাপ? টিউশন যাসনি আজ? উত্তর না দিয়ে তানিয়া উল্টো প্রশ্ন করল, রাতে বারান্দায় গিয়ে কার সঙ্গে ফুসুর ফুসুর করিস তুই? ক্লান্ত পরিশ্রান্ত মুখে একটু লাজুক হাসি পিয়া। ব্রুকুসকে খুব তীক্ষ্ণ চোখে সে হাসি অবলোকন করে তানিয়া। এককালে এমন লাজুক হয়ে সেও হাসত। কল্পনায় নিজের একটা সংসার সাজাতো। আজ বুঝতে পারছে সেই সংসারটা হয়তো শুধু কল্পনায় থাকবে, বাস্তবে রূপ নিবে না। কল্পনার সংসারকে বাস্তবে রূপ দিতে হলে সম্পর্কে থাকা দুজনেরই একাগ্র প্রচেষ্টা প্রয়োজন। সে সিরিয়াস হলেও হয়তো অপরপক্ষের মানুষটা তাকে নিয়ে উদাসীন। এগুলো ভাবলেই দম বন্ধ হয়ে আসে তার। বুকে খুব তীক্ষ্ণ যন্ত্রণা হয়। চোখের ইশারায় পিয়াকে নিজের কাছে ডাকে তানিয়া। পিয়ার হাত মুঠোয় নিয়ে অনুরোধের স্বরে বলে, আমি যে ভুল করেছি সে একই ভুল তুই করিস না। বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে যাবি। না পারবি ছাড়তে, না পারবি ভুলতে। কল্পনায় সাজানো সংসারটা তোকে তিলে তিলে মারবে। ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কার সঙ্গে কথা বলে জানতে চাস তুই? আমি জানতে চাই না কার সঙ্গে কথা বলিস। শুধু এইটুকু বলবো, আমার মতো ভুল করিস না। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে নিজেদের মধ্যকার আলাপচারিতা বন্ধ রাখে দুজন। ভেতরে আসবো মা? রেহানা বেগমের আওয়াজ পেয়ে নড়ে চড়ে বসে দুজন। হালকা হেসে বলল, ভেতরে আসুন আন্টি। মাঝবয়সী মহিলা রুমে এলেন। ঠোঁটের কোণে হাসি বিদ্যমান ওনার। অনেক দিন হয় তোমাদের সাথে ঠিকমতো কথা হয় না। তোমরাও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো, আমিও কাজ নিয়ে ব্যস্ত, সময় হয়ে ওঠে না। পিয়া সরে গিয়ে রেহানা বেগমকে জায়গা করে দিল বসার জন্য। দুজনই একে একে বলে উঠল, বসুন আন্টি। আসুন, একটু জমিয়ে আড্ডা দিই। পড়াশোনার পরীক্ষা দিতে দিতে আমাদের মাথাও হ্যাং হয়ে গিয়েছে। ভদ্রমহিলা উৎসাহিত হয়ে বসে পড়লেন নিজের মেয়ের বয়সী দুজনের সঙ্গে গল্প করার জন্য। কথার ফাঁকে কেউ একজনকে ডেকে বললেন মুড়ি মাখা দেওয়ার জন্য, যেন আড্ডা আরও একটু জমে ওঠে। পিয়া এবং তানিয়া গল্পে গল্পে এতটাই মগ্ন হয়ে গেল যে নিজেদের মধ্যে কি নিয়ে কথা হচ্ছিল সেটাই ভুলে গেল দুজন। বাপি, আমার শুধু তানভীরকে চাই, এনে দাও, নয়তো আমিও মায়ের মতো সারা জীবনের জন্য হারিয়ে যাব। মেয়ের মাথাটা শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরেন গোলাম মোস্তফা। প্রিয়তমা স্ত্রীকে হারানোর পর একমাত্র মেয়েকে অবলম্বন করে বেঁচে আছেন তিনি। বোঝ হওয়ার পর থেকে যা চেয়েছে মুহূর্তেই চোখের সামনে হাজির করেছেন তিনি। মেয়ের চোখের পানি সহ্য হয় না বলে ফুলের টোকা দূরে থাক, ধমক পর্যন্ত দেননি। আর আজ কিনা মেয়ে একটা ছেলের জন্য কান্না করছে। সহ্য হচ্ছে না ওনার। কাঁদে না মা, বাপি কথা দিয়েছি না,
তানবীরকে আমি তোমার করে দিব? বিশ্বাস হয় না আমার কথা? প্রমিস তো মা, মানতে নারাজ টিনা। বাপি তানভীর কেন বিয়ে করে নিল? আমার খুব কষ্ট হয় বাপি। ও কি বোঝে না আমি কতটা ভালোবাসি ওকে? বিয়ে করেছে তো কি হয়েছে? ছেলেরা এমন দুই একটা বিয়ে করলে কিছু হয় না। বিয়ে যেমন করেছে আবার ছেড়েও দিবে, শুধু সময়ের অপেক্ষা। পথের কাঁটা কিভাবে উপড়াতে হয় আমার জানা আছে। আমি জামালের সঙ্গে কথা বলবো কিভাবে কি করা যায়। ওরা একসাথে থাকার আগেই তানভীরকে আমার করে দাও বাপি। আমি তোমার কাছে আর কিছুই চাই না। গোলাম মোস্তফা আশ্বস্ত করলেন মেয়েকে। মেয়ে আজ পর্যন্ত যা চেয়েছে তাই দিয়েছেন। এখন ভালোবেসে একজনকে চাইছে, এ আর এমন কি, এনে দিবেন। বাই হুক অর বাই ক্রুক মেয়ের আবদার পূরণে যদি কাউকে পৃথিবী থেকে সরাতে হয় পিছপা হবেন না, তাই করবেন তিনি। বেআই সাহেবের ফোন ধরছ না কেন? চোখ বুজে কিছু একটা ভাবছিলেন জামাল এহতেশাম। স্ত্রীর কথা শুনে চোখ মেলে তাকান তিনি। পরক্ষণে আবারও চোখ বুজে রইলেন। গা ছাড়া ভাবনার। শুনে যেন শুনেননি। উত্তর দিচ্ছ না কেন? জামাল এহতেশাম ভাবলেশীন জবাব দিলেন। আমার মোবাইল, আমি কার ফোন ধরবো আর কার ফোন ধরবো না সম্পূর্ণ আমার ইচ্ছা। আমায় রাগিও না এহতেশাম, ভালো হবে না বলে দিচ্ছি। রাগার আর বাকি আছো কোথায়? আমি তোমায় সময় দেইনি, সেই রাগেই তো এমন কাজ করলে। জামাল এহতেশাম আবারও গা ছাড়া জবাব দিলেন। আমায় কি শেষ বয়সে এসেও একটু শান্তি দিবে না তুমি? নড়ে চড়ে বসলেন জামাল এহতেশাম। ব্রুকুসকে গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, তুমি তোমার জীবনে অসুখী? সুখ আসলে কোনটা সেটা জানলে তো হতোই। আমি সেসব নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। তুমি এখন আমার সামনে বেআই সাহেবকে ফোন দিবে। আমি পারবো না। এখন আমাকে ফোন দিতে আসে কেন? বিয়ের আগে তো দেয়নি। দিয়েছি কি দেয়নি সেটা আমি জানি, আর তুমিও জানো। অযথা দোষারোপ করবে না। তুমি এখনই ভদ্রলোককে ফোন করবে। দাঁত কিরমির করে চাইলেন জামাল এহতেশাম। ক্রোধিত স্বরে বললেন, আমি তোমার কথা শুনতে বাধ্য নই মিনা। হাতের কাছে পানি পূর্ণ একটা গ্লাস দেখতেই ফেলে দিলেন তাহমিনা হক। কঠিন স্বরে বললেন, এই বয়সে এসে আমি অবাধ্য হলে মেনে নিতে পারবে তো? আরও তেতে উঠেন জামাল এহতেশাম। তুমি কিন্তু ইচ্ছে করে অশান্তি করছো। শুধু শুধু ঝামেলা পাকিয়ে কি মজা পাচ্ছ তুমি? দাঁতে দাঁত পিষেন তাহমিনা হক। চাপা স্বরে বলেন, তুমি সেই সুযোগটা আমায় করে দিচ্ছ কেন? এক্ষুনি ফোন লাগাও, নয়তো আমি আরো অশান্তি করব। জামাল এহতেশাম বাধ্য হলেন ফোন করতে। চাপে পড়ে 2 মিনিট কথা বললেন বেলাল শেখের সঙ্গে। তারপর ব্যস্ততা দেখিয়ে রেখে দিলেন ফোন। কথা শেষ হতেই বিশ্বজয়ের হাসি হাসলেন তাহমিনা হক। এ যেন অসাধ্যকে সাধন করেছেন তিনি। আগে কথা বললেই হতো, শুধু শুধু আমার এত দামের গ্লাসটা ভাঙতে হতো না। কটমট চোখে তাকালেন জামাল এহতেশাম। চোখে দৃষ্টিতেই যেন ভস্ম করে দিবেন স্ত্রীকে। নারীদের এতটা জেদ মানায় না। নারীর জেদ ধ্বংস ডেকে আনে। আমি জেদ করিনি এহতেশাম, এটা জেদের বয়স না। জেদ করার হলো অল্প বয়সে ছেলে মেয়ে দুটো পৃথিবীতে আসার আগেই করতাম। আমি জেদ করলে তোমার সাথে সংসারটা আমার এত দূর আসতো না। শীতল কণ্ঠে কথাগুলো বলে থামলেন তাহমিনা হক। আমিও দেখব তোমার ছেলে ওই মেয়ের সঙ্গে ঠিক কতদিন সংসার করে। আদৌ এই বাড়িতে এসে সংসার করতে পারে কিনা সেটাও দেখার বিষয়। জামাল এহতেশামের হুমকিতে দমে গেলেন না তাহমিনা হক। হুমকির আভাস পাওয়া গেল তার কথাতেও। তা বেশ তো, একজন পাত্রী তো রেডি আছে। এখন নিজের জন্য একটা পাত্রী দেখা শুরু করে দাও। কারণ বিয়ে যদি ভাঙে তবে একটা না, দুটো বিয়ে ভাঙবে। আর কথা বাড়ালেন না জামাল এহতেশাম। তাহমিনা হক রুম থেকে যেতে পা বাড়ালেন। যাওয়ার আগে অনুদ্দাল কণ্ঠে বললেন, তোমার কাছে যেটা জেদ, আমার কাছে সেটা সন্তানের সারা জীবনের সুখ। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।